ওয়েলকাম মিঠুনদার কোচিং সেন্টারে। তো তোমাদের সামনে যে ক্লার্কশিপের মেন পরীক্ষা, এছাড়াও ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, তো তোমাদের মেন পরীক্ষায় ট্রান্সলেশন তো অবশ্যই 100% থাকবে। তো ট্রান্সলেশন কীভাবে করবে, তো কীভাবে করতে হবে দেখো। তোমাদের জন্য কলকাতা পুলিশের এসআই যে পরীক্ষাটা হয়েছিল এবং ডাব্লিউবি পুলিশের এসআই যে পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষাগুলোয় যে ট্রান্সলেশনগুলো এসেছিলো সেই ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। তাহলে সেগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট তৈরি হবে একটা, যে কী ধরনের ট্রান্সলেশন আসছে বর্তমান সময়ে, এবং তোমাদের ক্লার্কশিপে এই ধরনের ট্রান্সলেশনই কিন্তু আসবে। তো তোমরা যারা ক্লার্কশিপে প্রিপারেশন নিচ্ছ, মোট কথা মেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে ইংলিশে, তারা কিন্তু অবশ্যই আমাদের এই পুরো ক্লাসটা দেখবে। তাহলে কিন্তু তোমাদের যে দেখো, আর বিশেষ করে যারা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই পরীক্ষা দিচ্ছ বা ক্লার্কশিপে পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু অবশ্যই ক্লাসটা দেখা উচিত আমি মনে করি। তো এখানে তোমাদের আমরা বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো, সেটা ডাব্লিউপিএসআই বলো কেপিএসআই বলো, সেগুলো নিয়ে এসেছি এবং তার সমাধানও কিন্তু সুন্দর করে উপস্থাপন করব। তো তোমরা অবশ্যই ক্লাসটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি রেগুলার তাহলে তোমাদের জন্য সামনে যে ক্লার্কশিপ আছে, ডাব্লিউপিএসআই আছে, কেপিএসআই আছে, তার জন্য কিন্তু আমি মেন পরীক্ষার জন্য তোমাদের ম্যাথের ক্লাস এবং ম্যাথ রিজনিং, তোমাদের তারপর ইসের ম্যাথ রিজনিং রিপোর্ট, হ্যাঁ, সব রকম ক্লাসই দেবো। ঠিক আছে, প্লাস ট্রান্সলেশন কন্টিনিউয়াস চলবে। যদি তোমরা কমেন্টে জানাও, সেভাবে তোমাদের যদি আমি রেসপন্স পাই, যদি শেয়ার পাই বা সেভাবে কমেন্ট পাই, সেভাবে যদি আমি ভিউ পাই, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য খেটে খেটে রেডি করব। এবং আমি তোমাদের বলেছি যে কোন বই থেকে হুবহু তুলে দেয়, আমরা কিন্তু সেই বই থেকেই তোমাদের এগুলো করাবো। তোমরা দেখবে সেম টু সেম কিন্তু কমন পেয়ে যাবে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আর মিঠুনদার কোচিং সেন্টারে তোমাদের সকলকে নতুন এই চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের পুরনো চ্যানেলটি যেহেতু ডিলিট হয়ে গেছে, তো এই চ্যানেলে স্বাগত জানাই। আর আমাদের চ্যানেল নতুন পরিবারের সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। আমরা মাত্র 10 দিনের মধ্যেই আমরা 1000 সাবস্ক্রাইবার পার করেছি। এই জন্য তোমাদের অনেক ভালোবাসা। তো তোমাদের সাপোর্ট এভাবে পাশে চাই, এবং তোমাদের সব রকমভাবে তোমাদের এডুকেশনাল হেল্প আমরা সর্বদা তোমাদের পাশে আছি। তো চলো আমরা শুরু করছি, ক্লাসটা শুরু করি। আর তার আগে বলে দিই, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম এখানে এটা কেপিএসআই এসেছিল কিন্তু, হ্যাঁ, কেপিএসআই। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, বলা হয়েছিল সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। তাহলে সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। দেখো, ইংলিশ গ্রামার করতে গেলে টেন্স সম্বন্ধে তোমার ধারণা থাকতেই হবে, এবং বাংলা যেটা থাকবে, আমার মেন সেন্সটা বুঝতে হবে, যে বাক্যটাকে আমরা কত সুন্দর করে সাজাতে পারি। তুমি যদি মনের মধ্যে এই যে বাক্যটা আছে সুন্দর করে মনের মধ্যে সাজাতে পারো, তাহলে তুমি সহজেই তার ট্রান্সলেটটা খুব সহজেই করতে পারবে। এবার দেখবে আমাদের যে ট্রান্সলেটগুলো থাকে বা এগুলো থাকে, বেশিরভাগই তোমাদের প্রেজেন্ট আর পাস্ট, এই দুটো বিষয় নিয়েই হয়ে থাকে। এবার চলো আমরা শুরু করি, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ক্লাস করবো, আর আমরা নতুন নতুন কিছু শিখবো। সব কিছু তোমাদের যেগুলো সেগুলো বেরিয়ে যাবে, সেগুলো আমরা তার কনসেপ্ট ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। তাহলে আমাদের সেন্স, আমি বললাম যে প্রত্যেকটা বাক্যে আমাদের সেন্সটা ধরতে হবে, যে অ্যাকচুয়ালি কোন সেন্সে কথাটা বলেছে। তাহলে সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, তাহলে আমি বলতে পারি তাহলে কার। এখানে দেখো সাবজেক্টটা কিন্তু নেই, তাহলে সাবজেক্টটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে সে নিশ্চয়ই কোনো ব্যক্তি, তাহলে আমি লিখবো হি ডিজার্ভ। তাহলে বলেছি সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, তাহলে কার প্রাপ্য? তার প্রাপ্য। তো তাহলে এক্ষেত্রে কি হবে? হি ডিজার্ভ। তাহলে হি ডিজার্ভ, DESERVS, ডিজার্ভস, হি ডিজার্ভস। আচ্ছা, এস কেন করলাম? কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আছে, তাই তো, হি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তাই আমরা হি ডিজার্ভস করলাম। তারপর দেখো, হি ডিজার্ভস রিওয়ার্ড। তাহলে হি ডিজার্ভস রিওয়ার্ড, কি হবে? রিওয়ার্ড, REWARD। তোমরা অবশ্যই খাতায় নোট করবে। তাহলে হি ডিজার্ভ রিওয়ার্ড, তারপরে কি বলা হয়েছে দেখো, সততার জন্য। তাহলে কার সততার জন্য? আর সততার জন্য। তাহলে হি ডিজার্ভ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি, ফর হিজ কি অনেস্টি, সরি অনেস্টি নয়, অনেস্টি, HONESTY, অনেস্টি। তাহলে লাইনটা কি আসলে একটু বুঝে নাও। হি ডিজার্ভ রিওয়ার্ড, তাহলে সে কি পুরস্কার কি করে? এখানে দেখো, হি ডিজার্ভ রিওয়ার্ড, সে পুরস্কার মানে প্রাপ্য বা তার যোগ্য, সে পুরস্কারের যোগ্য। তাহলে ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। তাহলে কি বললাম, সবসময় তোমাদের সেন্সটা বুঝতে হবে, বাক্যটার সেন্স। দেখো, এর মধ্যে কিন্তু সাবজেক্ট ছিল না, তাহলে আমরা কিন্তু সাবজেক্টটাকে নিয়ে আসলাম। তো এই জিনিসগুলো কিন্তু করতে করতে তোমাদের তৈরি হবে, বোঝা গেল?
চলো পরবর্তী 2 নম্বর দেখি। অবশ্যই কিন্তু খাতায় নোট করবে, এবং আমি তোমাদের রেগুলার যেগুলো করাবো সেগুলোই তোমরা অবশ্যই পরীক্ষার হলে দেখবে সেম টু সেম কমন পেয়ে গেছো। এটাই বেস্ট হবে। রিপোর্টগুলো দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো, কমন পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো 2 নম্বরে, পার্টিতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব ছিল। তাহলে আমি কি বলেছি, সবসময় তোমাদের এই যে বাক্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সেন্সটা বুঝতে হবে। তাহলে সে কি ছিল, দেখো বাক্যটাকে আমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে। তাহলে সে উদ্গ্রীব ছিল, মানে সে উত্তেজিত ছিল, উদ্গ্রীব ছিল, খুব এক্সাইটেড। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, তাই তো? দেখো বাক্যটাকে সাজিয়ে লিখছি আমরা। তাহলে প্রথমে যাওয়া ছিল, দেখো লাইনটা ছিল পার্টিতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব ছিল। আমি লিখতে পারি যে সে উদ্গ্রীব ছিল কিসের জন্য, পার্টিতে যাওয়ার জন্য। আমরা লিখতে পারি হি ওয়াজ এক্সাইটেড, হি ওয়াজ এক্সাইটেড। কেমন এক্সাইট করলাম, কারণ ছিল, পাস্টে আছে। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, EXCITED। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, তাহলে কোথায় যাওয়ার জন্য, দেখো পার্টিতে যাওয়ার জন্য। তাহলে হি ওয়াজ এক্সাইটেড পরে কি হয়, টু হয়, এক্সাইটেড টু গো টু দ্য পার্টি, এক্সাইটেড টু গো টু দ্য পার্টি, গো টু দ্য পার্টি। তাহলে আমি কি বললাম, সবসময় আমরা কি বুঝবো, সেন্স, যে বাক্যটাতে কি বলা আছে তার সেন্সটা বোঝার চেষ্টা করবো, আমরা সাজিয়ে তারপর তার অর্থ বার করবো। তাহলে হি ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য পার্টি, তাহলে সে কি ছিল, সে দেখো হি ওয়াজ এক্সাইটেড, সে উত্তেজিত ছিল, টু গো যাওয়ার জন্য, টু দ্য পার্টি, পার্টিতে। বেশ, চলো 3 নম্বর দেখবো। আমরা কিন্তু রেগুলার ক্লাস নিয়ে আসবো, আমাদের রিপোর্টও করাবো, ঠিক আছে? আর গ্রামার যে পার্টগুলো যেগুলো বেদির প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করে দেবো, নো টেনশন, সব কমন পেয়ে যাবে। রাম কথা দিয়েছিল যে সে যাবে। তাহলে দেখো রাম কথা দিয়েছিল, তাহলে এখানে কথা দেওয়ার ইংলিশ কি হবে, রাম কথা দিয়েছিল, কে কথা দিয়েছিল, রাম। তাহলে রাম প্রমিসড, তাই না? কথা দিয়েছিল, এটা কিসে, পাস্টে আছে, তাহলে প্রমিস না, প্রমিসড। তাহলে কি হবে, রাম লিখবো, রাম প্রমিসড, PROMISED। তাহলে রাম প্রমিসড, ইডি কেন যোগ করলাম, কারণ কথা দিয়েছিল, রাম কথা দিয়েছিল। তাহলে রাম কি বললাম, রাম প্রমিসড, রাম কথা, এখানে কিন্তু আবার অনেকেই রাম ওয়াজ প্রমিসড করে দেবে না, এই প্রমিসড মানেই তো কথা দিয়েছিল, তাই না? তাই এখানে কিন্তু আর কোনো ওয়াজ আসবে না, এই ভুলটা কিন্তু অনেকেই করে। তাহলে রাম প্রমিসড দ্যাট, কথা দিয়েছিল যে, দ্যাট মানে যে, কথা দিয়েছিল যে সে যাবে। তাহলে কি, সে যাবে। দেখো এবার তোমরা কি করবে, সে যাবে, তাহলে সে ইংলিশ কি হবে, হি। দেখো যেহেতু এটা কিসে আছে, এটা দেখো তোমাদের ফিউচারে আছে, সে যাবে, তাহলে কি হবে, হি উইল গো হবে না, যেহেতু তোমাদের ফিউচারে আছে, হি কি হবে, উইলের পাস্ট ফর্ম উড হবে, WOULD, হি উড গো, বোঝা গেল? তাহলে রাম প্রমিসড দ্যাট হি উড গো, তাহলে রাম কথা দিয়েছিল যে সে যাবে, বোঝা গেল? তাহলে এখানে কেন উইল হলো না কেন, এটা কিন্তু তোমাদের ফিউচারে কি মানে বলছে, সে যাবে, হ্যাঁ সে যাবে। তাহলে আমরা জানি যে উইল থাকলে কি হয়, উইলের পাস্ট ফর্ম উড হয়, চলো এভাবে করতে করতে কিন্তু তোমাদের কনসেপ্টটা তৈরি হবে। চলো 5 নম্বর দেখবো, 4 নম্বর। আমি সেই জায়গাটির নাম জানি না, এটা কিন্তু তোমার KPSI এসেছিল, সেই কোশ্চেন আমরা সলভ করছি। আচ্ছা, কি পরবর্তী কি ছিল, আচ্ছা এটা ছিল আমি সেই জায়গাটির নাম জানি না। তাহলে আমি জানি না, আমি বলেছি প্রত্যেকটা বাক্যর আগে সেন্সটা বুঝতে হবে যে এখানে কোন সেন্সে কথাটা বলেছে। তাহলে আমি জানি না, দেখো আমি সেই জায়গাটার নাম জানি না, তাহলে আমি জানি না, তাহলে আমি জানি না ইংলিশ কি, আই ডোন্ট নো, বা আই ডু নট নো, আই ডু নট নো, ANOW, নো। তাহলে আই ডু নট নো, আমি জানি না সেই জায়গাটার নাম, তাই তো? বলছে আমি সেই জায়গাটার নাম জানি না, তাহলে আমি জানি না, আই ডু নট নো, কি হবে, দ্য নেম অফ দ্য প্লেস, দ্য নেম অফ দ্য প্লেস, PLACE, প্লেস। তাহলে প্লেস বলতে জায়গা। তাহলে দেখো অর্থ কি আসলো, যে আই ডু নট নো, আমি জানি না, দ্য নেম অফ দ্য প্লেস, আমি জানি না সেই জায়গাটি, তাই তো? এভাবে করে সেন্সটা তৈরি করতে হবে। চলো 5 নম্বর দেখবো। 5 নম্বর, তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও, হ্যাঁ। তারপরে দেখো অনির্দিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, তাহলে এর ইংলিশটা কি হবে, যে অনির্দিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। তাহলে আমরা যদি সহজভাবে করি তাহলে লিখতে পারি নো ওয়ান অ্যাভয়েড, মানে এড়িয়ে। আমি বলেছি সবসময় বাংলা বাক্যটা আমাদের সাজিয়ে সেন্সটা বুঝতে হবে। তাহলে অদিষ্টকে এড়িয়ে যেতে পারে না, তাই তো? এড়িয়ে যাওয়া মানে কি,
সেটাকে এড়িয়ে যাওয়া মানে অ্যাভয়েড করা, তাহলে আমরা সেভাবে লিখতে পারি নো ওয়ান অ্যাভয়েড, নো ওয়ান অ্যাভয়েড, লিখবো নো ওয়ান অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি এ ভিও আই ডি, নো ওয়ান অ্যাভয়েড, তাহলে কেউ এড়িয়ে যেতে পারে না, বা অ্যাভয়েডের জায়গা আমরা এখানে কিন্তু নেগলেক্টও করতে পারি, NEGLECT, তাহলে নো ওয়ান অ্যাভয়েডও করতে পারি, নো ওয়ান নেগলেক্টও করতে পারি, ঠিক আছে, বা নো ওয়ান এসকেপও করতে পারি। আরেকটা হয় নো ওয়ান ESCAPE, আমরা যে কোনো একটা করতে পারি। তাহলে নো ওয়ান অ্যাভয়েডও করতে পারি, নো ওয়ান নেগলেক্টও করতে পারি, নো ওয়ান এসকেপও করতে পারি। তাহলে নো ওয়ান অ্যাভয়েড, কেউ এড়িয়ে যেতে পারে না, নো ওয়ান মানে কেউ এড়িয়ে যেতে পারে না, তাহলে কি বলতো তোমাদের কি আসছে ফেট মানে কি, ফেট মানে ভাগ্য, ফেট। লাইনটা কি আসলো দেখো, নো ওয়ান অ্যাভয়েড বা নো ওয়ান নেগলেক্ট ফেট, কেউ অদিষ্টকে, ফেট মানে কি ভাগ্য, ফেট মানে ভাগ্য, এই অদিষ্ট মানেই সেটা কি বোঝাচ্ছে ভাগ্য, তাহলে নো ওয়ান অ্যাভয়েড ফেট, কেউ অদিষ্টকে এড়িয়ে যেতে পারে না, যে কোনো একটা দিলেই হবে, অ্যাভয়েড দিলেও হবে, নেগলেক্ট দিলেও হবে, এসকেপ দিলেও হবে। চলো পরবর্তী দেখো 6 নম্বর। আচ্ছা এটা আমি একটু সরিয়ে দিই, দাঁড়াও আমি এটা একটু সরিয়ে দিই, এটাকে আমি এখান থেকে সরিয়ে দিই। আচ্ছা পরবর্তী দেখো 6 নম্বরে কি বলা হয়েছে এখানে, F নম্বর, চল আরো একবার করা যাক, চল মানে চল না, চলো আরো একবার করা যাক। তাহলে আমি কি সবসময় বলেছি এই সেন্সটা ধরতে হবে, তাহলে আমরা বলি না লেটস গো, তাহলে এখানে লেটস ডু ইট এগেইন, আমরা লিখতে পারি লেটস LETS, লেটস ডু ইট এগেইন। আমার হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে সে বোর্ডের উপর, অ্যাডজাস্ট করে নাও, লেটস ডু ইট এগেইন, AGAIN। তাহলে আমি বললাম সবসময় আমাদের সেন্সটা বুঝতে হবে, তাহলে কি বললো, চলো আরো একবার করা যাক, তাহলে লেটস ডু ইট এগেইন, তাহলে লেটস ডু ইট চলো করি, এগেইন তাহলে আরো একবার। আচ্ছা এটাকে আমরা আর এক রকম ভাবে লিখতে পারি, কি লিখতে পারি, কাম অন লেটস ওয়ান মোর টাইম, এটাকে আমরা আর একটা করতে পারি যে তোমাদের কাম অন, বলো না কাম অন করতে পারি, তারপরে লেটস ওয়ান মোর টাইম, লেটস ONE MORE লেটস ওয়ান মোর টাইম, অবশ্যই খাতায় কিন্তু নোট করবে, হ্যাঁ লেটস ওয়ান মোর টাইম কাজ দেবে। তাহলে আমরা দুরকম ভাবে করতে পারি, দেখো তোমরা কিন্তু বাড়িতে পরবর্তীতে যখন ক্লাস হয়ে যাবে তখন তারপরে প্র্যাকটিস করবে। চলো আরো একবার করা যাক, তাহলে লেটস ডু ইট এগেইন, বা করতে পারি কাম অন লেটস ওয়ান মোর টাইম, ঠিক আছে। চলো এবার আমরা আচ্ছা আমি নম্বর দিচ্ছি এখানে, জি নম্বর, এখানে জি নম্বর দিতে তোমাদের বুঝতে সুবিধা হবে। জি দেখো জি নম্বরে কি বলা হয়েছে, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমাদের বললাম মেন জিনিস আমাদের কি মানে সেন্সটা ধরতে হবে। তাহলে দেখো এর মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, 2 সপ্তাহ হলো মৃত্যু হয়েছে, কার মৃত্যু হয়েছে, কারণ না কারো তো মৃত্যু হয়েছে, কিন্তু আমরা এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তখন কি লিখতে হবে, ইট হ্যাজ বিন, যেহেতু এটা দেখো এটা কিসে আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, তাহলে 2 সপ্তাহ হলো, তো এখানে যেহেতু আমাদের যখন এরকম সাবজেক্ট যখন আমরা খুঁজে পাই না তখন কি হয়, তখন সেটা আমরা ইট হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে ইট দিতে পারি, ইট তাহলে ইট হ্যাজ বিন, তাই তো, ইট হ্যাজ বিন 2 উইক, ইট হ্যাজ বিন 2 উইক, তাই তো, WEES, তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস, তাহলে এটা কি হলো, ইট হ্যাজ বিন 2 উইকস, 2 সপ্তাহ হয়েছে, তাহলে তার মৃত্যু হয়েছে, তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হি ডেড, সিন্স। আচ্ছা সিন্স কেন করলাম, কারণ এখানে দেখো আমরা জানি যে যদি পয়েন্ট অফ টাইম হয় মানে নির্দিষ্ট করে সময় বোঝায় তখন সেটা সিন্স হয়, আর যদি তোমাদের পিরিয়ড অফ টাইম হয় তখন ফর হয়, এটা জানো, যখন SINCE সিন্স কখন হয়, যখন হলো পয়েন্ট অফ টাইম, POINT, যখন পয়েন্ট অফ টাইম হয় মানে যখন তোমাদের নির্দিষ্ট করে কোনো সময় বোঝায়, পয়েন্ট অফ টাইম, আর যখন ফর হয়, ফর কখন হয়, ফর হয় পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আমরা দেখলাম সিন্স কখন হয়, সিন্স হলো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে,
আর ফর হয় হলো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট করে তো বলছে 2 সপ্তাহ হলো, একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে। তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই সিন্স হবে। তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন 2 উইকস, ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স, SINCE, ইট হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হি ডেড, ডাইড, DIED। তাহলে লাইনটা বোঝা গেল? লাইনটা কি বোঝা গেল বলো? তাহলে ভালো করে বললাম তো আমি, মেন হচ্ছিল বাংলার যে ট্রান্সলেট থাকে তার সেন্সটা বুঝতে হয়। তাহলে এখানে সেন্সটা বুঝলে পরেই কিন্তু, কারণ সামনে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ আছে, KPSI আছে, মিসলেনিয়াস আছে, সেখানে কিন্তু এগুলো মাস্ট বি। আচ্ছা, তাহলে দেখো যে 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট নেই। যখন সাবজেক্ট দেখতে খুঁজে পাচ্ছি না, যখন সাবজেক্ট খুঁজে না পাওয়ার জন্য তখন আমরা কি করলাম? তখন আমরা ইট নিয়ে আসলাম আর দেখলাম এটা মৃত্যু হয়েছে। এটা কোন টেন্সে আছে? এটা তোমাদের প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই তো? মৃত্যু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা বুঝতে পারছি। তাহলে আমরা করলাম ইট হ্যাজ বিন। আমরা জানি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন হয়, তাই তো? হ্যাজ বিন হয়, প্লুরাল হলে হ্যাভ করতাম। তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস, তাহলে 2 সপ্তাহ হয়েছে, তাহলে সিন্স হি ডাইড, তার মৃত্যু হয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী দেখবো আমরা কত নম্বর? 23 নম্বর। দেখো, অবশ্যই খাতায় নোট করবে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। তাহলে এটা কি হবে? আমি কি বলেছি? প্রথমে সেন্সটা বুঝতে হবে। তাহলে কি আমরা যদি এভাবে সাজিয়ে লিখি যে গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, তাহলে একটি চোর এসেছিল, তাই তো? গভীর রাতে, লাইনটা এভাবে করে নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। যদি বলি গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, তাহলে একজন চোর এসেছিল কি গভীর রাতে নিশ্চয়ই। তাহলে আমরা লিখতে পারি এ থিপ কেম, এ থিপ, থিপ মানে চোর, THIEF। এ থিপ কাম নয়, কেম হবে। কেন? কারণ এটা পাস্টে আছে, তাই কেম হবে। তাহলে CAME, কাম নয় কিন্তু, কাম মানে আসা, কেম মানে এসেছিল। তাহলে পাস্টে আছে, এই জন্য আমরা কি করলাম? কেম করলাম। তাহলে এ থিপ কেম টু দ্য হাউস, টু দ্য হাউস, HOUSE, টু দ্য হাউস। তাহলে এ থিপ কেম টু দ্য হাউস। এবার দেখো, তাহলে একটি চোর বাড়িতে এসেছিল কি গভীর রাতে। তাহলে আমি সেন্সটা জাস্ট বুঝতে হবে। তাহলে অ্যাট মিডনাইট, হাউস অ্যাট মিডনাইট, মিডনাইট, MID, মিড, NIGHT, মিডনাইট। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারবে, করতে করতে সব বুঝবে। আচ্ছা, পরবর্তী আই নম্বর দেখো। আই নম্বরে কি আছে দেখো, বলা আছে আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। তাহলে এই লাইনটা আমাদের সুন্দর করে সাজাতে হবে। তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম সেইগুলি চুরি হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে লাইনটা করতে পারি দেখো। তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম, তাহলে লিখবো দ্য বুকস। তাহলে আমি নির্দিষ্ট বইগুলো কিনেছিলাম, তাই লিখবো দ্য বুকস। আচ্ছা, দ্য বুকস কেন হলো সেটা একটু বুঝিয়ে দিই। দ্য বুকস কেন লিখলাম? কারণ আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো তো নির্দিষ্ট, তাই আমরা দ্য বুকস লিখলাম। বুকস, দ্য বুক নয় কেন? দ্য বুক বলে তো একটি বই হয়ে যেত, একটি নির্দিষ্ট বই। কিন্তু আমি যে বইগুলো কিনেছিলাম, আমি যে কটা বই কিনেছিলাম নির্দিষ্ট কয়েকটা বই কিনেছিলাম, তাই আমরা দ্য বুকস করলাম। তাহলে দ্য বুকস আই বট, BOUGHT, বট। তাহলে দ্য বুক আই বট, তাহলে আমি, বট মানে কি? বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফ্রম বট। তাহলে দ্য বুক আই বট, আমি কিনেছিলাম, আমি যে বইগুলি কিনেছিলাম, আমি বইগুলি কিনেছিলাম। তাহলে কি বলা হয়েছে? ওয়ার, WERE, ওয়ার, যেগুলি কি হলো সেগুলি, সরি সেগুলি চুরি হয়ে গেছে। তবে ওয়ার স্টোলেন, STOLEN, স্টোলেন। আচ্ছা, এটাকে আমরা দেখো, এটা হলো স্ট্যান্ডার্ড ইংলিশে লিখলাম। এটাকে আমরা আর এক রকম ভাবেও লিখতে পারি, এটাকে আমরা আর এক রকম ভাবেও লিখতে পারি সহজভাবে। আমি লিখতে পারি আই বট, BOUGHT, আই বট, আমি কিনেছিলাম, দ্য বুকস, হুইচ ওয়ার স্টোলেন, যেগুলি চুরি হয়ে গেছিল। তাহলে বোঝা গেল হুইচ, WHICH, হুইচ ওয়ার, WERE, হুইচ ওয়ার স্টোলেন। দেখো দুই রকম ভাবে লিখতে পাচ্ছি, হুইচ ওয়ার স্টোলেন, STOLEN। এটা হলো সিম্পল ইংলিশে লিখলাম। প্রথম যেটা আমি উদাহরণ দিলাম সেটা কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড ইংলিশে লিখেছি, মানে একটু মানে শব্দের সম্বন্ধে একটু জ্ঞান আছে। তোমার দুটোই রাইট, এটা লিখলেও রাইট, এটা লিখলেও রাইট। কিন্তু দেখো প্রথমটা কি, আমাদের বাক্যটা কি ছিল? যে আমি যে বইগুলি কিনেছিলাম সেগুলি চুরি হয়ে গেছে। আমি লিখলাম দ্য বুক আই বট, তাহলে ওই বইগুলি আমি যেগুলো কিনেছিলাম, আই বট ওয়ার স্টোলেন, চুরি হয়ে গেছে। আবার ওটাকে আমরা এরকমভাবে লিখতে পারি সহজভাবে, যে আই বট দ্য বুক, আমি কিনেছিলাম দ্য বুকস হুইচ ওয়ার স্টোলেন, যে বইগুলো চুরি হয়ে গেছে।
সেন্সটা বুঝতে হবে, সেন্স বুঝে নিয়ে তোমাকে বাক্যটা তৈরি করতে হবে। আচ্ছা, আর একটা বাকি আছে, দেখো যে নম্বর, অবশ্যই কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা তোমরা কিন্তু এটাকে অবশ্যই খাতায় নোট করবে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার। আচ্ছা দেখো, আমি অতীত ভুলতে পারি না, আমি অতীত ভুলতে পারি না, তাহলে এর ইংলিশ কি হবে বলো দেখি। আমি অতীত ভুলতে পারি না, এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো মুছে দিচ্ছি, তারপরে এগুলো করবো। আচ্ছা, আমি কি বললাম, আমি অতীত ভুলতে পারি না, তাহলে বলো এটা কি হবে, তোমরা নিজেরা একটু বলো দেখি, কেউ লিখতে পারো কিনা যে আমি অতীত ভুলতে পারি না, এটার ইংলিশ কি হবে, কে বলতে পারবে দেখি, বলো দেখি, আমি অতীত ভুলতে পারি না, ইংলিশ কি হবে। আচ্ছা করি দেখি, দেখো খুবই সহজ, তাহলে যে নম্বর, তাহলে আমি অতীত ভুলতে পারি না, তাহলে আই ক্যান নট, তাই তো, আই ক্যান নট এটা কি সিম্পল পাস্টে আছে, তাহলে এটা তোমাদের ক্যান কুড কখন ইউজ হয়, যখন তোমাদের মডেল ভার্ব, ক্যান কুড তো মডেল ভার্ব, তাই না, কোনো কিছু পারা না পারা, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমি পারি, আমার পারা উচিত, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যান কুড ইউজ হয়। তাহলে আমি পারি না, তাহলে কি হবে, আই ক্যান নট, আই ক্যান নট, তাহলে আমি পারি না, ফরগেট, জিইটি, আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট, PAST, পাস্ট, তাহলে কি হলো, আমি অতীত ভুলতে পারি না, তাহলে কি লিখলাম, আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট, আমি অতীত ভুলতে পারি না, বোঝা গেল। আচ্ছা, এটা গেল তোমাদের হলো কেপিএসআই এর ভুল লিখছি কেন, সরি, এটা তোমাদের গেল হচ্ছে কেপিএসআই এর যে তোমাদের ট্রান্সলেটটা ছিল সেটা কমপ্লিট করলাম। এবার আমরা WBSI এর যে ট্রান্সলেটটা ছিল সেটা করব। দেখো WBSI, এটা WBSI এসেছিল, WBSI খুব ভালো, এগুলো কিন্তু তোমাদের আমরা রেগুলার নিয়ে আসবো, হ্যাঁ, রিপোর্টও করাবো, কমন পেয়ে যাবে একদম। আচ্ছা, তাহলে এখানে দেখো তোমাদের যেটা বলছিলাম যে এখানে কি বলা হয়েছে যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাহলে কি হবে দেখো, আমরা করবো এবার। তোমরা অবশ্যই এই যে আমি যখন বাক্যটা দিচ্ছি তখনই তোমরা এর সেন্সটা ধরার চেষ্টা করবে, এর যে বাক্যটা কিভাবে সাজালে পরে আমার অর্থটা লিখতে সুবিধা, মানে ইংলিশটা সাজাতে সুবিধা হবে। তাহলে কি বলছে, অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাই তো, তাহলে আমি কিভাবে লিখতে পারি যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাহলে কি বলতে পারি, সে আসতে পারেনি অসুস্থতার কারণে, তাই না, সে আসতে পারেনি অসুস্থতার কারণে, এভাবে লিখবো যে সে আসতে পারেনি অসুস্থতার কারণে। তাহলে যখনই পারা, আমি একটু আগে কি বললাম, পারা না পারা, হ্যাঁ, বা পারবে, হ্যাঁ, পারতো, এই যে এগুলো বোঝালে তখন আমরা ক্যান কুড ইউজ করি, তাই না, মডেল ভার্ব ইউজ করি। আচ্ছা, তাহলে আমি কি বলবো, সে আসতে পারেনি, তাহলে কি লিখবো, সে, হি, তাহলে ক্যানের পাস্ট ফর্ম, তাহলে যখন ক্যান হলে পাস্টে হয়, আর ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, তাহলে কি লিখবো, হি কুড, COULD, হি কুড নট কাম, COME। আর তোমরা জানো মডেল ভার্বের পরে ভার্বটা প্রেজেন্টে হয়, তাহলে হি কুড নট কাম, সে আসতে পারেনি অসুস্থতার কারণে, তাহলে কি বলবো আমরা, ফর, তাই তো, তাহলে হি কুড নট কাম ফর টু হিজ ইলনেস, তাই তো, ফর হি কুড নট কাম ফর দিলেও হবে, অথবা তোমাদের ডিউ দিলেও হবে, ডিউ, মানে কারণে, তাহলে হি কুড নট কাম ফর অথবা ডিউ টু হিজ ইলনেস, আলাদা হবে, টু হিজ ইলনেস। আমি এখানে লিখছি, এখানে লিখে নিচ্ছি ILLNESS, লিখে নাও, ILLNESS। তাহলে বোঝা গেল লাইনটা, যে হি কুড নট কাম ফর অথবা ডিউ একটা দিলেই হবে, হি কুড নট কাম ফর টু হিজ ইলনেস, তাহলে সে আসতে পারেনি তার অসুস্থতার কারণে, সেন্সটা বুঝতে হবে। চলো পরবর্তী দেখো, বিতে কি প্রশ্ন এসেছিল, প্রশ্নটা কি দেওয়া ছিল, শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, আসন গ্রহণ করার জন্য। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি, শ্রোতামণ্ডলী বলতে অডিয়েন্সকে বোঝাচ্ছে, তাই না, দেখো বলছে শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাহলে এই যে শ্রোতামণ্ডলী বলতে কি, অডিয়েন্স, যারা কোনো দর্শক সামনে যারা থাকে তারাই শ্রোতামণ্ডলী, তাদেরকে অনুরোধ করছে, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, তাহলে কি হবে, বি নম্বরে দেখো হবে হলো, তাহলে দ্য অডিয়েন্স AUDIENCE,
সিই, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং BEING, তাহলে কি হলো, দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, হ্যাঁ রিকোয়েস্টেড REQUESTED, তাহলে কি হলো, দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, তাহলে শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হয়েছিল, মানে অনুরোধ করা হচ্ছে, দেখো বলে শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিট, টু টেক, এই দেখো আসন গ্রহণ করার জন্য, এক্ষেত্রে কি হবে, টু টেক মানে তারা সিটটা নেবে, তাই তো, টু টেক দেয়ার সিটস, দেয়ার THEIR, দেয়ার সিটস SEATS, তাহলে কি হলো, দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, বোঝা গেল। আচ্ছা তোমাদের যদি বুঝতে অসুবিধা তাহলে বললাম, আমি একটা তাহলে বড় বড় করে লিখবো। আচ্ছা পরবর্তী দেখো এবারে সি নম্বরটা, সে কি কাজটা সম্পূর্ণ করেছে, সে কি কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে কি হবে দেখো, সে কি কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে এখানে লাইনটা কি করতে পারি, দেখো এখানে কিন্তু প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে পরে আমরা দুই রকম, এক হলো যখন আমরা বাচ্চাদের শেখাই আমাদের অফলাইনে, তখন আমরা কি বলি যে তুমি আগে পজিটিভ করে নাও তারপরে নেগেটিভ করো, তাহলে আমি বলেছে সে কি কাজটা করেছে, তাহলে বলবো সে কাজটা করেছে, তাহলে কি বলতাম, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যেহেতু প্রশ্ন করেছে অক্সিলারি ভাবটা আগে আসবে, তাই না, তাহলে অক্সিলারি ভাব কোনটা, হ্যাজ, হির পরে তো নিশ্চয়ই হ্যাজ হয়, হি হ্যাজ হয়, তাহলে হ্যাজটা আগে আসবে, বুঝলে ব্যাপারটা, হ্যাজ হি হলো, তাই না, আমরা কি করতাম, আমরা করতাম হি হ্যাজ, তাই করতাম না, হি হ্যাজ, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই আমাদের এই অক্সিলারি ভাবটা আগে আসবে, এখানে আসবে, ঠিক আছে, প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভাবটা আগে নিয়ে আসতে, অক্সিলারি ভাব বলতে এটাকে বি ভার্ব বলে, মানে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, অনেক কিছুই বলে, বোঝা গেল। তাহলে আমাদের কি হবে, লাইনটা বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ, তাহলে আসবে হলো প্রথমে অক্সিলারি ভাব, তাহলে হ্যাজ হবে, হ্যাজ হি, তাহলে সে কি কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে হ্যাজ হি কমপ্লিটেড, COM কম PE, COM কম PLETED, কমপ্লিটেড, তাহলে হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কি বললাম, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে সে কি কাজটা সম্পূর্ণ করেছে, দেখো যদি আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো, তাহলে কি করতাম, তাহলে প্রশ্ন বল থাকতো যে সে কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে বলতাম হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন করেছে তাই আমাদের কি করতে হলো, এই যে বিভার্বটা এখান থেকে উঠিয়ে নিয়ে আগে দেওয়া হলো, এটুকুই জাস্ট। চলো আচ্ছা এবার আমরা ডি নম্বর দেখব যে রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, তাহলে আমাদের এখান থেকে বাক্যটা কি বুঝতে হবে, রাম বাস করে জঙ্গিপুর, তাই তো, জঙ্গিপুর জেলার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন আর কি। আচ্ছা তাহলে আমরা লাইনটা সাজিয়ে নিই, দেখো তাহলে বোঝাচ্ছি, দেখো বলছে রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, তাহলে রাম বাস করে, তাহলে বাস করার ইংলিশ কি, লিভস হবে, কেন লিভ হবে, এস কেন আসবে, কারণ আমরা জানি যে রামটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এই জন্য LIVE এটা এস যোগ হবে, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে LIVE লিভ, এটা এস হলো, লিভস হলো। আচ্ছা তাহলে রাম বাস করে, এবারে ছোট শহরের আগে অ্যাট হবে, বড় শহরের আগে ইন হবে, তোমরা জানো, তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর, তাহলে বাংলা লেখো জঙ্গিপুর, JANGIPUR, তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর, আমি কি বলেছি, যখন ছোট জায়গা মানে গ্রামের নাম ছোট জায়গা বোঝাবে তখন তার আগে অ্যাট হয়, আর যদি বড় জায়গা বোঝায় তার আগে কি হয়, তার আগে তোমার অফ হয়, মানে বড় জায়গায় ইন বা অফ হয়। আচ্ছা তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর, কিন্তু বলেছে দেখো মহকুমা বলতে কি, মহকুমা হলো সাব ডিভিশন বলে, মহকুমাকে বলে সাব ডিভিশন ইংলিশে, তাহলে আমরা লিখবো রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন, জঙ্গিপুর সাব SUB সাব DIVI সাব DIVI TION, তাহলে কি লিখলাম, রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন অফ মুর্শিদাবাদ, অফ মানে কি, অফ মানে হলো এর, তাহলে অফ মুর্শিদাবাদ, MUR মুর্শি SHI, সবসময় ভেঙে উচ্চারণ করবে, যত বড়ই হও না কেন সবসময় ভেঙে উচ্চারণ করবে, দেখে ভুল হবে না, মুর্শি SIC, একটু ভুল হলো, তাহলে মুর্শি MUR SIC দা
ডিএ বিএডিএইচ, মুর্শিদাবাদ। ক্লিয়ার হলো লাইনটা? তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন অ্যাট মুর্শিদাবাদ। বোঝা গেল? তাহলে বললাম বড় শহরের বা নামের আগে কি হয়, ছোট শহরের নামের আগে, ছোট জায়গার নামের আগে অ্যাট হয়, আর বড় জায়গার নামের আগে অফ অথবা ইন হয়। তাহলে যেহেতু বলেছে এখানে তোমাদের মুর্শিদাবাদের, তাই তো, মুর্শিদাবাদের জঙ্গিপুর গ্রামের তোমাদের ছিল জঙ্গিপুর মহকুমায় বাস করে, এভাবে করে মনে রাখতে হবে। চলো পরবর্তী, তারপরে ই নম্বর, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে। রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, এটা হলো ই। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে সাজাতে পারি, যে রমেশের ক্লাবে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি আছে। তাহলে রমেশের নিষেধাজ্ঞা জারি আছে ক্লাবের ভিতরে প্রবেশ করার, তাই না? লাইনটাকে সাজিয়ে নিলাম। বলেছে রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, তাহলে রমেশের নিষেধাজ্ঞা আছে কিসের উপর? ক্লাবে ঢোকার উপর, মানে ক্লাবে ঢোকা নিয়ে। তাহলে আমরা লিখবো রমেশ, RAMESH, রমেশ, RAMESH, রমেশ ইজ ব্যান্ড, রমেশ ইজ ব্যান্ড, ব্যান্ড মানে কি? তার প্রতি নিষেধাজ্ঞা জারি করা, নিষেধ আছে, এটা ব্যান্ড মানে কি? নিষিদ্ধ করা, তাই না? তাহলে রমেশ ইজ ব্যান্ড, BANNED, তাহলে রমেশ ইজ ব্যান্ড টু ইন্টার মানে কি? প্রবেশ করা, ইন্টার দ্য ক্লাব, CLUB। বোঝা গেল? তাহলে আমি বাক্যটাকে সাজিয়ে নিলাম কি, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা আছে, রমেশের নিষেধাজ্ঞা জারি আছে ক্লাবে ঢোকার উপর। তাহলে আমি লিখলাম রমেশ ইজ ব্যান্ড, রমেশের নিষেধাজ্ঞা জারি আছে কিসের উপর? টু ইন্টার দ্য ক্লাবস। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যান্ড ইডি করলাম কেন? দেখো, যেহেতু এটা সিম্পল পাস্টে আছে, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, মানে কাজটা হয়ে আছে, এই জন্য, হ্যাঁ, এই জন্য ইডি করলাম। আচ্ছা, চলো পরবর্তী এফ। এভাবে করতে করতেই হবে, ভয়ের কিচ্ছু নেই। এফ নম্বর কি বলেছে? রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। তাহলে এটা কি হবে? রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, আমি বললাম সেন্সটা বুঝতে হবে। তাহলে রবিবাবু ঋণের দায়ে ডুবে আছে, তাহলে আমরা বাক্যটাকে কি লিখতে পারি? দেখো, ভালো করে যদি আমরা লিখি তাহলে লিখবো রবিবাবু, RABIBABU, রবিবাবু ইজ ইন, রবিবাবু ইজ ইন ডেপ্ট, DEBT, ডেপ্ট। রবিবাবু ইজ ইন ডেপ্ট, ডেপ্ট মানে কি? ঋণের দায়। তাহলে রবিবাবু ইজ ইন ডেপ্ট, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। বা এটাকে আমরা আরেকটা ভাষায় লিখতে পারি, রবিবাবু ইজ ড্রয়িং ইজ ইন ডেপ্ট। আমরা আরেকটা ভাষায় লিখতে পারি RABI, রবি, BABU, রবিবাবু ইজ ড্রয়িং, DROWNING, রবিবাবু ইজ ড্রয়িং ইন ডেপ্ট, DEBT। আমরা দুই রকম ভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি। মেন কি বলেছি যে আমাদের সেন্সটা বুঝে করতে হবে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে করছি। দাঁড়াও এক মিনিট, আমরা মুছে দিই যতদূর হলো, এটাকে আমরা পুরোটাই মুছে দিই। চলো মুছে যাও। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেল নতুন শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কিন্তু তোমাদের নিজেদের স্বার্থেই কাজে দেবে, অনেক পরীক্ষা হলে গেলে দেখবে মনে পড়বে। আচ্ছা, চলো, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। তাহলে আমাদের এই লাইনটা কিভাবে লিখতে পারি, যে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। তাহলে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, তাহলে ঘটনাটি, দেখো এখানে আমাদের সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা সাবজেক্টটাকে ধরে নিতে হবে দ্য ইনসিডেন্ট, তাই তো, দ্য ইনসিডেন্ট। তাহলে ঘটনাটি নির্দিষ্ট, তাহলে লিখবো, কত নম্বর লিখছি? জি করছি, তাই তো, জি নম্বর, হ্যাঁ, জি। তাহলে লিখবো দ্য ইনসিডেন্ট, INCIDENT, দ্য ইনসিডেন্ট। তাহলে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, তাহলে কি হবে লাইনটা? দ্য ইনসিডেন্ট বহন করা, তাহলে এখানে বহন করা কি হবে? দ্য ইনসিডেন্ট, তাহলে ঘটনাটি বহন করে, দ্য ইনসিডেন্ট বেয়ার্স, BEARS, দ্য ইনসিডেন্ট বেয়ার্স, সাক্ষ্য, তাই না? সাক্ষ্যর ইংলিশ লিখতে পারি আমরা টেস্টিমনি, তাহলে লিখবো দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি,
টেস্টি MONY। তাহলে কি বললাম? দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি টু হিজ অনেস্টি HONESTY। বোঝা গেল? তাহলে কি হলো? দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি, তাহলে ঘটনাটি সাক্ষ্য বহন করে টু হিজ অনেস্টি, তার সততার। তাহলে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি, বেয়ার্স মানে বহন করা, দ্য টেস্টিমনি মানে তোমাদের সাক্ষ্য। তাহলে দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি টু হিজ অনেস্টি। চলো পরবর্তী 23 নম্বর দেখবো। করতে করতেই এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হবে আস্তে আস্তে। তারপর দেখো, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। তাহলে এটাকে আমরা কোন সেন্সে লিখতে পারি? আমাদের প্রথমে হলো সেন্সটা বুঝতে হবে। তাহলে আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন, এটা সহজই আছে। তাহলে জাহাঙ্গীর কি হয়? তাহলে কে হচ্ছে? দেখো, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের অধিকারী হন। তাহলে আমরা এভাবে বলতে পারি যে জাহাঙ্গীর হয় উত্তরাধিকারী আকবরের পর, তাই তো? তাহলে এভাবে লিখি যে জাহাঙ্গীর JANGIR জাহাঙ্গীর বিকেম BECAME। তাহলে জাহাঙ্গীর বিকেম, তাহলে জাহাঙ্গীর কি হয়েছিল? জাহাঙ্গীর বিকেম দ্য কি হবে? হেয়ার অ্যাকচুয়ালি উচ্চারণটা এয়ার হয়, HEIR। এয়ার মানে কি? এয়ার মানে উত্তরাধিকারী। এয়ার মানে কি? এয়ার মানে উত্তরাধিকারী, মনে রাখবে, HEIR। তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল, মানে মুঘলের। তাহলে জাহাঙ্গীর উত্তরাধিকারী কি? মুঘল সাম্রাজ্যের, অফ মুঘল, MOGHAL। তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থন মানে কি? মুঘল, তোমাদের কি? মুঘল সিংহাসন মানে মুঘল সাম্রাজ্য আর কি। তাহলে মুঘল থন, THRONE। তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থন। তাহলে কি লিখলাম লাইনটা? জাহাঙ্গীর হয় মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী, তারপর আকবরের পর। তাহলে লিখবো এবার আফটার আকবর, AFTER, আফটার আকবর, AKBER। তাহলে দেখো আমরা কত সুন্দর করে সাজিয়ে জাস্ট ঘুরিয়ে লিখলাম বাক্যটাকে, সুন্দর করে বাক্যটা ধরা নিয়ে কথা। তাহলে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হন, তারপর আকবরের পর, তাহলে সেটাই লিখলাম, জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থ্রন আফটার আকবর। বোঝা গেল? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কোন পার্টে বা কীভাবে তোমাদের আরও ক্লিয়ার করলে তোমাদের সুবিধা হবে, সেভাবেই করাবো। আচ্ছা, এবারে আমাদের এইচ হয়ে গেল, সরি এইচের পরে আই করবো। দেখো, তাহলে আই নম্বর কি বলা হয়েছে? রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো। তাহলে কি হবে লাইনটা? হঠাৎ করে দেখা হলো কার সঙ্গে? শ্রাবণীর সঙ্গে। আমরা লিখবো হঠাৎ করে আগে নিয়ে আসবো। রাস্তায় দেখা বলতে, দেখো রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাহলে আমরা লিখবো, এখানে লিখতে পারি না যে, এটা লিখছি সাডেনলি SUDDENLY, সাডেনলি। তাহলে সাডেনলি আই মিট MET। তাহলে এটা পাস্টে আছে, তাই না? পাস্টে আছে, MTT পাস্ট ফর্ম হলো মিট, MET, মিট। তাহলে আই মেট, তাহলে কি হবে? রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাই মেট কার সঙ্গে? শ্রাবণীর সঙ্গে দেখা হলো। আই মেট শ্রাবণী অন দ্য রোড। সাডেনলি আই মেট শ্রাবণী, SRABANI, শ্রাবণী অন দ্য রোড, এখানে লিখছি ROAD। তাহলে কি বললাম? যে রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো। তাহলে সাডেনলি আই মেট শ্রাবণী অন দ্য রোড। বাক্যটা বুঝে জাস্ট তৈরি করতে হবে। আচ্ছা, যে আমি তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তাহলে এই লাইনটা আমরা কিভাবে করতে পারি? দেখো, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তাহলে হি ইজ লিখতে পারি, সে হয়
আমার যতটা সে হয় তোমার যতটা ঘনিষ্ঠ, আমারও ততটাই, তাই তো, আমারও ততটাই। তাহলে আমরা বলতে পারি হি ইজ অ্যাজ, এটাকে হি ইজ অ্যাজ ইন্টিমেট, হি ইজ অ্যাট ইন্টিমেট। ইন্টিমেট মানে কি? ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, MATE, INTI, হি ইজ অ্যাজ ইন্টিমেট টু ইউ অ্যাজ আই অ্যাম, হি ইজ অ্যাজ ইন্টিমেট টু ইউ, টু ইউ, টু ইউ অ্যাজ আই অ্যাম। তাই কি আসলো? সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তাহলে হি ইজ, সে হয় অ্যাজ ইন্টিমেট, যেমন ঘনিষ্ঠ, টু ইউ অ্যাজ আই অ্যাম, মানে সে তোমার যতটা ঘনিষ্ঠ সে আমার ততটা ঘনিষ্ঠ। বাক্যটা এরকম। এগুলো ডিগ্রি, জানো ডিগ্রি তোমরা যারা পারো তারা অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা। তো দেখো, আমরা তোমাদের সঙ্গে WBSI ট্রান্সলেট, TRANSLATE ট্রান্সলেট, WBSI ট্রান্সলেটিং, আর তোমাদের KPSI ট্রান্সলেটিং। তো প্রিভিয়াস ইয়ারটা আমরা কমপ্লিট করলাম, প্রিভিয়াস ইয়ার দুটো এই যেটা এসেছিল সেটা কমপ্লিট করলাম। এবার তোমাদের সামনে প্রতিদিন চেষ্টা করবো দেওয়ার, প্রতিদিন কমসে কম একটা করে ট্রান্সলেটিং যদি আমরা করি, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভগুলো, তাহলে দেখবে ওইখান থেকে তোমাদের একটা করতে করতে সেন্স তৈরি হবে, এবং সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষা হলে গিয়ে একদম 100% ফল পেয়ে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা সপ্তাহে একটা থেকে দুটো করে রিপোর্ট লেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমাদের দেখবে সামনে যে KPSI আছে, মিসলিনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, সেগুলো একদম জলের মতো সব ইজি হয়ে যাবে, অন্তত ইংলিশ পার্টটা। এছাড়াও যে ম্যাথের পার্টটা আছে আমরা সেগুলো সব কমপ্লিট করব। শুধুমাত্র তোমাদের ইয়েই নয়, শুধুমাত্র তোমাদের ইংলিশই নয়, সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথের পার্টটা উঠবে। আর আমাদের চ্যানেলে স্পেশালি কিন্তু আমরা ম্যাথ, ইংলিশ, জিকের জন্য স্পেশাল। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এর পিডিএফটা কিন্তু আমরা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো